রাত্রির বাসার ঠিক নিচে দাঁড়িয়ে আছে রুশো। উদ্দেশ্য একটিবারের জন্যে হলেও রাত্রিকে দেখা, তার যে মন মানছে না। যত দিন যাচ্ছে ততই যেন আরও গভীর মায় জড়িয়ে পড়ছে সে রাত্রির। পুরো একটা দিন তার কাছে পুরো একটা মাসের মতো লেগেছে রাত্রিকে দেখতে না পেয়ে। অনন্যার কাছে যখন শুনেছে আজ রাত্রি অসুস্থ তাই ভার্সিটিতে আসেনি, তখনই বুকের বাম পাশে মোচড় দিয়ে উঠেছে তার। একে তো রাত্রিকে সারাদিকে এক ঝলক দেখতে না পারার কষ্ট, তার ওপর রাত্রির অসুস্থতা, সব মিলিয়ে রুশোর বুকের ওপর এক বিশাল বড় পাথর চেপে বসেছে যেন, যা রাত্রিকে এক ঝলক দেখলেই বোধহয় গলে যাবে খুব সহজেই। অনন্যাকে ভুলিয়ে ভালিয়ে বেশ কৌশলেই রাত্রিদের বাড়ির ঠিকানা এরেঞ্জ করেছে রুশো। বাড়িটা খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না। ডুপ্লেক্স বাড়ির মেইন গেট বরাবর দাঁড়িয়ে আছে রুশো। তার আইডিয়া উপরের ছাদের পাশে লাগানো ঘরটাই রাত্রির হবে নিঃসন্দেহে। তার মতে মেয়েরা হাওয়া বাতাস বেশি পছন্দ করে, তাই এরকম একটা বাড়িতে ওই রুমটাই রাত্রির হওয়া উচিত। কিন্তু তার কাছে না আছে রাত্রির ফোন নম্বর আর না আছে মই, যেটা দিয়ে ছাদের উপরে উঠতে পারবে সে। রুশো একবার হাতে থাকা হ্যান্ডওয়াচে চোখ বুলিয়ে নেয়। রাত 2:14। অনন্যাদের বাসা থেকে চুপি চুপি কাউকে না জানিয়েই 1:30টার পরপরই বেরিয়েছে সে। হঠাৎ করেই গভীর রাতে তার মাথায় রাত্রিকে দেখার ভূত চেপে বসেছিল। তার ভাবখানা এমন ছিল যেন রাত্রিকে না দেখলে আজ রাত্রে ঘুমোই তার কাছে ধরা দেবে না। এখানে পৌঁছতে 10 মিনিটের মতো লেগেছে তার। দ্যাট মিন্স গত আধা ঘন্টা যাবৎ এভাবে বোকার মতো রাত্রির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রুশো। অনেকক্ষণ ভাবতে ভাবতে হঠাৎ রুশোর চোখ যায় ছাদের সাথে লাগানো পাইপের দিকে। তখনই কোনো এক ফিল্মে দেখা সিনের কথা মনে পড়ে যায় তার। সেখানে হিরো হিরোইনের বাসায় ঢোকার কোনো পথ খুঁজে না পেয়ে পাইপ বেয়ে হিরোইনের বাসার ছাদে উঠে হিরোইনের ঘরে গিয়েছিল। হঠাৎ সেই সিন মনে পড়তেই নিজেকে সেই হিরোর মতো মনে হতে লাগল রুশোর। বুক ফুলিয়ে এক শ্বাস টেনে বলে উঠল সে, ও কাম অন রুশো, ইউ ক্যান ডু ইট। কোরিয়ার ওই চিকু 5 হিরোগুলো পারলে তুই পারবি না তা কি করে হয়? হা। রুশো ক্যান ডু ইট এনিথিং ফর অ্যাটম বোম, বলে নিজেই নিজের মাথায় একটা চাটি মেরে দিল রুশো। এই ভেবে যে অ্যাটম বোম্বের থেকে মানুষ প্রাণ বাঁচাতে ছুটে, আর সেখানে সে কিনা যেচে প্রাণ বাজি রেখে অ্যাটম বোম্বের কাছে যাচ্ছে। অতঃপর মাথা থেকে এসব উল্টো পাল্টা চিন্তা ঝেড়ে এগিয়ে যেতে থাকে সে পাইপের দিকে। কাঁথা মুড়ি দিয়ে নিশ্চিতে ঘুমোচ্ছে অনন্যা। তার বেডের ঠিক পাশে গালে হাত দিয়ে অনন্যার ঘুমন্ত রূপ দেখতে ব্যস্ত নিবিড়। বিয়ের রীতিনীতি অনুযায়ী তাদের আজ বাসর রাত হবার কথা ছিল, কিন্তু নিয়তি যে এক অদ্ভুত খেলায় নেমেছে, যার শিকার নিবিড় ও অনন্যা দুজনেই। তখন আকাশের বুক চিরে ঝুম বৃষ্টি নামায় থেকে যেতে হয়েছে নিবিড়দের। বৃষ্টিও বোধহয় 11টার আগে ছাড়বে না বলে পণ করেছিল, যার কারণে নিত্যনিবিড় আজও অনন্যাদের বাসায়। রাতে ঘুম না আসায় এপাশ ওপাশ করতে করতে একসময় উঠে পড়ে নিবিড়। অগ্নির রুমের পাশেই অনন্যার রুম। নিবিড় অগ্নিকে মরার মতো ঘুমোতে দেখে আম্মনেই ঘুমারু একটা বলেই বেরিয়ে যায় ঘর থেকে। তবে অদ্ভুতভাবেই অনন্যার ঘরের দরজা শুধু চাপানো দেখে থমকে দাঁড়ায়। ভেবেছিল ছাদে গিয়ে কিছুক্ষণ থেকে চলে আসবে, তার আগেই অনন্যার ঘরের দরজা খোলা পেয়ে অগত্যা প্ল্যান ক্যান্সেল করে ফেলে সে। নিজেই নিজের মনকে বারবার এক কথাই বুঝাতে থাকে যে, নো নিবিড়, এটা ঠিক নয়, জাস্ট কন্ট্রোল ইউরসেলফ ড্যাম ইট। কিন্তু মন কি আর ব্রেইনের কথা শুনে?
তাই শেষমেশ নিজের ব্রেইনের কাছে পরাজিত হয়ে মনের দেখানো পথেই পা বাড়ায় সে। নিঃশব্দে দরজা ঠেলে অনন্যার ঘরে ঢুকে পড়ে নিবিড়। বেড সাইডের টেবিল ল্যাম্পের হালকা আলোয় আলোকিত হয়ে রয়েছে অনন্যার মুখখানা। কাঁথা মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে সে। তার ঘুমন্ত মুখটা দেখেই নিবিড়ের বুকের বাম পাশটা কেমন যেন চিনচিন করে ওঠে। এলোমেলো হয়ে থাকা চুলগুলো তার কপাল জুড়ে বিরাজ করছে। শুয়ে থাকায় মাথার হেয়ার ব্যান্ডটা লুজ হয়ে গিয়েছে। ওকে দেখেই নিবিড় মুচকি হেসে আনমনেই বলে উঠে, পিচ্চি একটা। তারপরই ঘরে থাকা চেয়ার টেনে বেডের পাশে বসে পর্যবেক্ষণ করতে থাকে অনন্যার মায়াভরা মুখখানা। অনেকক্ষণ যাবৎ একভাবে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ অনন্যার ঠোঁট নড়তে দেখে ভয় পেয়ে গেল নিবিড়। চেয়ার ছেড়ে উঠতে যাবে তখনই বুঝতে পারে অনন্যা ঘুমের ঘোরেই স্বপ্নে কিছু একটা বিড়বিড় করে বলছে। নিবিড় সরু দৃষ্টিতে অনন্যার দিকে তাকিয়ে কাছে এসে হেলে নিজের কানটা তার ঠোঁটের কাছে নিয়ে আসল। কথাগুলো আধো আধো হলেও অনেকটাই বোঝা যাচ্ছে। অনন্যার কথাগুলো এরকম, আপনি এমন কেন সাদা বিলাই, শুধু বকা দেন। হুহ, আপনার সাথে আমার আড়ি, যান ভাগেন, বলবো না কথা আর আপনার সাথে। অনন্যার ঠোঁটের কাছ থেকে সরে আসে নিবিড় মুখে হাত দিয়ে কাশতে লাগল। তার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। আরে করে কি এই মেয়ে? স্বপ্নেও আমাকে দেখছে, তাও আবার সেখানেও সাদা বিলাই শুরু করে দিয়েছে। উফ, এটাকে নিয়ে আমি কোথায় যাব? হে আল্লাহ, প্লিজ হেল্প মি। কপাল চাপড়াতে চাপড়াতে নিবিড় বেরিয়ে গেল অনন্যার ঘর থেকে। গিয়ে আবারও অগত্যাই অগ্নির পাশে গিয়ে শুয়ে পড়ল। অগ্নি এখনও মরার মতো ঘুমোচ্ছে। যা দেখে নিবিড় মনে মনে বলে উঠল, যদি বাসর রাত না হয়ে বাসর দিন হতো তাহলে হয়তো বোনটার কপাল ভালো হতো আমার। এই শালা তো ঘুম ছাড়া কিছুই বোঝে না। উফ, দুটো ভাইবোনই দুটো প্যারার বস্তা। এই নিয়ে তৃতীয়বারের মতো নিজের কোমরটা ভাঙল রুশো। অনেক চেষ্টা করেও পাইপ বেয়ে উপরে উঠতে পারছে না সে। যতবারই একটু উপরে উঠতে গিয়েছে ঠিক ততবারই অর্ধেক গন্তব্য থেকে ধপাস করে পড়ে গিয়েছে। শেষমেশ বিরক্ত হয়ে বলতে শুরু করল সে, এটা পাইপ না আস্ত তেল দেওয়া কলার গাছ? এত স্লিপারি কেন? বিডিতে থাকতে আম গাছ, জাম গাছ, পেয়ারা গাছ প্রায় সবকটাতেই উঠেছিলাম, কেন যে কলার গাছে উঠিনি? ধ্যাত, এটাই লাস্ট ট্রাই। এরপরও না পারলে আমি ভাঙা কোমর নিয়েই হোম ব্যাক করব, বলেই আবারও উঠতে শুরু করল রুশো। কিন্তু এবারও ভাগ্য সহায় হল না তার। একটু উপরে উঠতেই পা স্লিপ করে বিকট একটা আওয়াজ করে ধপাস করে পড়ে গেল সে। এবারের আওয়াজটা ভীষণ জোরে হওয়ার রাত্রি ধরফরিয়ে ঘুম থেকে উঠে পড়ে। মূলত রুশোর আইডিয়াই ঠিক ছিল। ছাদের পাশের রুমটাই রাত্রির। জানালা খুলেই ঘুমোনোর অভ্যেস তার, যার কারণে আওয়াজটা বাড়ির অন্য সদস্যরা না পেলেও রাত্রি ঠিকই পেয়েছে। দ্রুত পায়ে আওয়াজের উৎস খুঁজতে দরজা খুলে ছাদে গিয়ে পৌঁছল রাত্রি। ততক্ষণে রুশো কোমর ধরে উঠে মাথা হেলিয়ে প্যান্টে লেগে থাকা ধুলো ঝাড়তে ব্যস্ত। রাত্রি ঘুমু ঘুমু চোখে নিচে তাকিয়ে কাউকে মাথা হেলে দাঁড়িয়ে থাকতে দেখে চোর ভেবে এক চিৎকার দিয়ে উঠল, মা বাবা! রিমি, চোর! চোর এসেছে, চোর! রাত্রির এমন গলা ফাটানো চিৎকারে রুশো ভরকে গিয়ে উপরে তাকাল। রাত্রি মুখ ঘুরিয়ে বাড়ির সবাইকে এক নাগারে ডেকে চলেছে। রুশো ভেবে পাচ্ছে না এখানে চোর আসলো কোথায় থেকে। হঠাৎ রাত্রি রুশোকে উদ্দেশ্য করে ছাদ থেকেই বলে উঠে,
এই চোর একদম পালাবার চেষ্টা করবি না, ওখানেই থাক বলেই নিচে নামা শুরু করে দিল রাত্রি। রুশো এবার বুঝতে পারল অ্যাকচুয়ালি রাত্রি তাকেই চোর বলে ভেবেছে। রুশো দিশকুল না পেয়ে কোমর ধরেই ধীর পায়ে দৌড়ে বাইকের কাছে এসে থামল। তখনই রাত্রিদের বাড়ির দরজা খুলে বেরিয়ে আসলো তাদের বাড়ির সবাই। রাত্রির মা বাবার হাতে লাঠি, রাত্রির 5 বছরের ছোট বোন রিমির হাতে খুন্তি, আর রাত্রির হাতে ঝাড়ু। রুশোকে চোর ভেবেই তারা এগিয়ে আসতে শুরু করলেই রুশো তাড়াহুড়ো করে বাইকে উঠে স্টার্ট দিয়ে ফুল স্পিডে ছুট লাগাল। ভাগ্য ভালো রাতের অন্ধকারে রুশোর মুখ দেখতে পারল না কেউই। রুশোকে সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে যেতে দেখে রাত্রি বাবা মা রাত্রিকে উদ্দেশ্য করে বলে উঠল, এ আবার কেমন ধারা চোর? চোরের আবার বাইক আছে? এই আপু, ওটা মেবি কোনো চোর নয়, হয়তো ডাকাত ছিল। রিমি। অমনি রাত্রির মা ধমক দিয়ে বলে উঠেন, ওরে গাধাগুলো, ডাকাতি কি কেউ একা করতে আসে? রিমি ঠোঁট উল্টে ওমা, সেটাই তো বলে আবারও মাথা চুলকে বলে উঠল, তাহলে হয়তো বড়লোক চোর। রাত্রি রিমির এমন বোকার মতো কথায় ঠাস করে চাটি মেরে দিল তার মাথায়। সে এখনও ভেবে পাচ্ছে না হঠাৎ এমন করর আসার কারণ কি। একজন প্রফেশনাল চোর এতক্ষণে ধরা পড়লে পাগার পার করে ফেলত। তাহলে কি লোকটা চোর নয়, অন্য কেউ? তবে কে সে? মাঝরাতে ঘুমটা আচমকাই ভেঙে গেল আমার। ঘুমু ঘুমু চোখে পাশ ফিরে ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত 3টে প্রায় বেজেই গিয়েছে। পানি খেতে হবে, গলাটা শুকিয়ে গিয়েছে। তাই আড়মোড়া ভেঙে উঠে বসলাম। কিন্তু আমার অদ্ভুত এক অনুভূতি হচ্ছে, ঘরের কোথাও কিছু না কিছুর সমস্যা তো রয়েছে। নাকে এক চিরচেনা ঘ্রাণ ভেসে আসছে। এরকম সুবাসটা তো মেবি সাদা বিলাইয়ের আশেপাশে থাকলেই পাই আমি। কিন্তু তা কি করে হয়? উনি তো আমার রুমে নেই। একটু ভালো করে দরজার দিকে তাকাতেই দেখলাম দরজা লাগানো নেই, শুধু চাপানো আছে। ঈষৎ কত বোকা আমি! রাতে দরজাটা লাগিয়ে ঘুমোবো তাও ভুলে গিয়েছি। আচ্ছা, উনি আবার আমার ঘরে আসেননি তো? উহু, তা কি করে হয়? এখন তো সবার ঘুমোনোর কথা। হয়তো বা আমার মনে ভুল। উনার গায়ের পারফিউমটা মেবি আমার নাকের সাথে চিপকে গিয়েছে। ভেবে নিজেই নিজের মাথায় একটা চাটি মেরে দিলাম। টেবিলের ওপর খালি জগ দেখে মুখটা নিমিষেই ফ্যাকাশে হয়ে গেল আমার। রাতে আম্মু বলেছিল পানি ভরিয়ে নিয়ে যেতে, কেন যে পড়ে পড়ে বলে কাটিয়ে দিয়েছি। এখন বুঝো ঠেলা। ঘুম ঘুম চোখে হাই তুলতে তুলতে কিচেনে এসে জগটা ভরিয়ে নিলাম আমি। তখনই একটা আওয়াজ কানে ভেসে আসতে লাগল। আমি যদি ভুল না হই তবে আওয়াজটা আসছে সদর দরজা থেকে। এত রাতে দরজা থেকে কিসের আওয়াজ আসছে? কোনো চোরডাকাত নয় তো? ভেবেই কিচেন থেকে কুকিং প্যান আর একটা কাপড় হাতে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম। অন্ধকার হলেও আড়াল থেকে কাউকে পা টিপে টিপে বাসায় ঢুকতে দেখা যাচ্ছে। ওরে চুর মাম্মা, খাড়া দেখাচ্ছি তোরে মজা বলেই লুকিয়ে লুকিয়ে একটা পিলারের পেছনে গিয়ে দাঁড়ালাম আমি। চোরটা দরজা আটকিয়ে এদিক ওদিক উকিঝুঁকি মারতে মারতে ধীর পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করছে। আমিও কম কি? আস্তে আস্তে চোরটার পেছনে এসেই হাতে থাকা কাপড়টা চোরের মাথায় ফেলে পুরো ঢেকে ফেললাম ব্যাটাকে। ফেলেই হাতে থাকা প্যান দিয়ে বাড়ি মেরে দিলাম চোরটার মাথায়। সাথে সাথেই এক প্রকাণ্ড চিৎকার দিয়ে চোরটা দুম করে পড়ে গেল। আর এদিকে আমি বাসার সবাইকে চেঁচিয়ে ডাকতে শুরু করলাম, আম্মু, আব্বু,
ভাইয়া আয়া, কোথায় তোমরা? দেখো চোর ধরেছি আমি। চিৎকারটা এত জোরেই দিলাম যে সাথে সাথে সবাই হুড়মুড় করে ঘুম থেকে উঠে ছুট লাগালো ড্রয়িং রুমের দিকে। শুধু আমার গুণধর ঘুমকাতুরে ভাই আর রুশো ভাইয়ার বদলে নিবিড় ভাইয়া আর আব্বুও দৌড়ে এসে চোরকে ধরে ফেলল। তবে চোরটা বিন্দুমাত্র নড়াচড়া করছে না। বাপি, আই থিংক হি ইজ সেন্সলেস। নিত্য আপু লাইট জ্বালাতেই আব্বু আর নিবিড় ভাইয়া মিলে চোরটাকে টেনে সোফায় বসালো। ওদিকে অগ্নি ভাইয়া দুলতে দুলতে হাই তুলে কেবল নিচে নামছে। নিত্য আপু গিয়ে ফট করে চোরের মুখ থেকে কাপড়টা সরানো মাত্রই মুখে দু হাত চেপে চোখ বড় বড় করে ফেলল। এদিকে আমার তো চোখ খুলে হাতে চলে আসার মতো অবস্থা। আমি সহ বাকি সবাই চমকে উঠে একস্বরে বলে উঠল, রুশো! আমার হাত থেকে ঠাস করে প্যান্টটা পড়ে গেল। হায় আল্লাহ, হে আমি কি করলাম? সবার তীক্ষ্ণ দৃষ্টি এবার পড়ল আমার ওপর। আমি তো রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছি। ওদিকে নিত্য আপু ছুট লাগিয়েছে পানি আনতে। অনন্যা, আয়া, এসব কি? চোর ভেবে ছেলেটার মাথায় এভাবে বাড়ি মেরে দিলি? আম্মু! অগ্নি ভাইয়া দৌড়ে এসে রুশো ভাইয়াকে ঝাঁকাতে শুরু করে দিল। রুশো, কি হয়েছে তোর? উঠো, এই ড্রিমার, উঠো না। সবাই রুশো ভাইয়াকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। এদিকে আমি তো পারি না, পুরো বাসা কান্না করে ভাসিয়ে দেই। নিত্য আপু গ্লাসে করে পানি এনে কয়েকবার রুশো ভাইয়ার মুখে ছিটা দিতেই ভাইয়া জ্ঞান ফিরে পেয়ে পিটপিট করে চোখ মেলতে শুরু করল। তা দেখে যেন আমার জানে জান ফিরে আসল। রুশো ভাইয়ার জ্ঞান ফেরায় সবাই হাফ ছেড়ে বাঁচলাম যেন। রুশো ভাইয়া মাথা ধরে উচ্চ করে উঠে আস্তে আস্তে বসে পড়ল। রুশো, ঠিক আছিস তুই বাবা? আব্বু, দেখি কোথায় চোট পেয়েছিস। বলেই আম্মু ভাইয়ার মাথায় হাত দিতে লাগা মাত্রই রুশো ভাইয়া এক হাত দিয়ে আম্মুকে আটকিয়ে বলে উঠে, হু আর ইউ? এন্ড হু ইজ রুশো? হোয়াট আর ইউ গাইস সেইং? রুশো ভাইয়ার কথা শুনে সবাই যেন সাত আসমান থেকে পড়ে গেলাম। আল্লাহ! রুশো ভাইয়ার মাথায় চোট লাগায় কি মেমোরি লস হয়ে গেল? না, এ হতে পারে না, কিছুতেই না। আমার জন্য ভাইয়ার এত বড় ক্ষতি হয়ে গেল? না, আমি মানি না। সবাই যখন আতকে উঠে মূর্তির মতো চুপ হয়ে দাঁড়িয়ে আছে তখনই আমি কান্না করা শুরু করে দিলাম, যাকে বলে একদম গলা ফাটানো কান্না। রুশো ভাইয়া আমাকে কান্না করতে দেখে বসা থেকে চট করে উঠে আমার দু গালে হাত রেখে বলে উঠল, হেই, ডোন্ট ক্রাই ছুটকি। আমার কিচ্ছু হয়নি, আমি তো জাস্ট ফান করছিলাম। রুশো ভাইয়ার কথায় কান্না থামার বদলে আরও বেড়েই গেল আমার। সবাই এবার এসে আমাকে সামলানো শুরু করে দিল, কিন্তু আমার কান্না থামছে না। বারবার এটাই মনে হচ্ছে আমি এই দুহাতে রুশো ভাইয়াকে আঘাত করেছি। সবাই অনেক বলছে যাতে আর না কান্না করি আমি, কিন্তু কান্নার বেগ বেজায় বেড়েই যাচ্ছে। এদিকে রুশো ভাইয়াকে সবাই বকছে এরকম মেমোরি লসের ড্রামা করার জন্য। নিবিড় ভাইয়া নিত্য আপুকে কি যেন ইশারা করল, যা দেখে নিত্য আপু আমায় নিয়ে রুমের দিকে যেতে লাগল। আমায় খাটে বসিয়ে দিয়ে নিত্য আপু ফার্স্ট এইড বক্স নিয়ে ছুট লাগাল নিচে। আমি এখনো চাপা স্বরে কেঁদেই চলেছি। একটু পরই রুমে কেউ ঢুকায় কান্নার বেগ কমে এলো আমার। নিবিড় ভাইয়া আমার কাছে এসেই আমাকে নিজের সাথে মিশিয়ে নিলেন।
আমার মাথা নিজের বুকের সাথে চেপে ধরে ধীর কণ্ঠে বলতে লাগলেন, হুস্যশোষ, অনেক কান্না করেছ, চুপ অপ, আর কাঁদতে হবে না। রুশো ইজ কমপ্লিটলি ফাইন। অদ্ভুতভাবে উনার বুকে মাথা দেওয়া মাত্রই আমার কান্না থেমে গেল। উনার শীতল কণ্ঠের স্রোত বয়ে গেল আমার পুরো শিরাউপশিরায়। আমায় চুপ হতে দেখে উনি আমায় ছেড়ে উঠে বসলেন। নিচে এসো ফাস্ট, বলেই গটগট করে চলে গেলেন নিচে। আর আমি এদিকে বোকার মতো চেয়ে রইলাম উনার যাওয়ার দিকে। সোফায় বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছি সবাই রুশো ভাইয়ার দিকে। এর মাঝে অগ্নি ভাইয়া বলে উঠল, কোথায় গিয়েছিলিস এত রাতে? রুশো ভাইয়া গলা খাকারি দিয়ে আবারও শান্ত হয়ে বলে উঠল, রিচার্জ করতে ব্রো। আমরা সবাই আবারও অবিশ্বাসের দৃষ্টি নিক্ষেপ করে বসলাম। এত রাতে দোকান খোলা থাকে না রুশো, তোর সেটা জানা উচিত নয় কি? অগ্নি, কারেক্ট। এবার বলো চোরের মতো কথায় থেকে ফিরলে তুমি রুশো ভাইয়া? রুশো ভাইয়া কিছুক্ষণ চুপ থেকে ঠোঁট উল্টে বলে উঠল, হেই, তোমরা এমন ডিটেকটিভদের মতো কোয়েশ্চেন করছো কেন? আম ফিলিং সো নার্ভাস। দেখো উইএসএ তো সারা রাতি সব খোলা থাকে। এন্ড আমি ভেবেছি হয়তো পেয়ে যাব তাই বেরিয়েছিলাম। বাট ট্রাস্ট মি, আমি কারো বাসায় যাইনি। আরে আমরা এটা কখন বললাম যে তুমি কারো বাসায় গিয়েছ? ভ্রু নাচিয়ে বলল নিবিড়। ইয়েস। ব্যাপারটা কিছুটা এমন হয়ে গেল না যে ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। এই টাইপ। আমি আমরা আবারও কিছু জিজ্ঞেস করতে যাব তার আগেই আম্মু এসে তাড়া দিল ঘুমানোর জন্য। নিত্য আপু আম্মুর কথায় সায় দিয়ে বলে উঠল, থাক না সেসব কথা, ওর রেস্টের দরকার। আমি ঔষধ খাইয়ে দিয়েছি প্লাস স্প্রেও করে দিয়েছি। ঘুমোলে বেটার ফিল করবে। নিত্য আপুর কথায় মাথা নাড়িয়ে অগ্নি ভাইয়া রুশো ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠল, তোকে তো আমি পরে দেখে নিচ্ছি বাচ্চা। বলেই ভাইয়া রুশো ভাইয়াকে ধরে ঘরে নিয়ে গেল। আমরাও আর কথা বাড়ালাম না, চলে গেলাম নিজ নিজ ঘরে। যাওয়ার আগে একবার নিবিড় ভাইয়ার দিকে তাকিয়েছিলাম, কিন্তু উনি যেন আমাকে দেখেও দেখছেন না। উনার সময়ে সময়ে পাল্টি খাওয়াগুলো আমি যে ঠিক হজম করতে পারছি না, সেটা কি উনি জানেন না? আজ নিয়ে 1 সপ্তাহ হয়ে গেল সাদা বিলাই আমার সাথে কোনো কথা বলছেন না। কি হয়েছে উনার? আমি যতবারই কিছু বলতে গিয়েছি ততবারই উনি আমায় পাশ কাটিয়ে চলে গিয়েছেন, যার জন্য ভীষণ বিরক্ত আমি। উনি কি আমায় এতটাই অপছন্দ করেন? আমি জানি অ্যাক্সিডেন্টলি আমাদের বিয়েটা হয়ে গিয়েছে, তাই বলে কি একেবারেই দূরত্ব বাড়িয়ে দেবেন উনি? আমার ভাবির ভাই হন উনি। আরেক দিক থেকে ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, টুকটাক কথাও তো বলতে পারেন। উনি কি বোঝেন না ভয় পেলে উনার সাথে কথা না বললে আমার ভেতরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে? আজ নিত্য আপু আর অগ্নি ভাইয়ার এনগেজমেন্ট, আজকের দিনেও অন্তত একটু হলেও কথা বলা উচিত নয় কি? কিন্তু না, উনি তো আমার আশেপাশেও আসছেন না। কেমন যেন পালিয়ে 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 বেরোচ্ছেন। আচ্ছা আমি কি বাঘ নাকি ভাল্লুক? আমার থেকে পালাচ্ছেন কেন উনি? ছুটকি এখনও রেডি হোসনি কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, লোকজন আসতে শুরু করে দিয়েছে তো।
রুশো ভাইয়ার ডাকে ভ্রম কাটল আমার। সেই 1 ঘন্টা আগে রেডি হতে পাঠিয়েছে আম্মু। আর আমি এখনো বিছানায় বসে সাদা বিলাইকে নিয়ে ভেবে যাচ্ছি। উফ, কত বলো দামি। কিন্তু রাত্রি এখনো এলো না কেন? ও না, আসলে আমি একা একা রেডি হব কি করে? আম্মুও তো ব্যস্ত। ধ্যাত, তার মধ্যে এই শাড়ি আর জুয়েলারি হাতে ধরিয়ে দিয়েছে আম্মু। তার একটাই কথা, আজ যেন টপস, স্কার্ট, টি শার্ট এসব না পরি। কিন্তু একা একা তো পরতেও পারবো না শাড়িটা। তাই অসহায়ের মতো ঠোঁট উল্টালাম আমি। রুশো ভাইয়াকে উদ্দেশ্য করে বলে উঠলাম, ভাইয়া, রাত্রি তো আসেনি এখনও, আমি তো একা একা শাড়ি পরতে পারবো না। আমার উত্তরে নিমিষেই হাসিমাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল রুশো ভাইয়ার। অ্যাটম বোম্ব হয়তো আসবে না রে ছুটকি। রুশো ভাইয়ার কথায় কপাল কুঁচকে এলো আমার। এটা কেমন কথা? ভাইয়ার এনগেজমেন্টে আসবে না মানে কি? তুমি কি করে জানলে যে আসবে না? রুশো ভাইয়া বোধহয় কিছুটা ভরকে গেল। আমতা আমতা করে বলে উঠল, এতক্ষণেও যখন আসেনি। তাই আর কি আইডিয়া করে বললাম, আসলেই এতক্ষণে চলে আসা উচিত ছিল রাত্রির। সাজুগুজু করলেও কোনো অকেশনে এত লেট করার মেয়েও না। ব্যাপারটা শিওর হওয়ার জন্য ফোনটা হাতে নিয়ে রাত্রির নম্বরে ডায়াল করলাম। কিন্তু আমায় হতাশ করে দিয়ে সেই চিরচেনা বিরক্তিকর নারী কণ্ঠ ভেসে আসতে লাগল ওপাশ থেকে। দুঃখিত। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর ডায়াল করুন। Sorry, number you dial is currently unreachable. নিমিষেই মেজাজটা খারাপ হয়ে গেল আমার। মানেটা কি? ফোন বন্ধ কেন ওর? রেগেমেগে ফোন ছুঁড়ে মারলাম আমি। আসবে কখন রাত্রি, আর আমি রেডি হবই বা কখন? রুশো ভাইয়া আমার অবস্থা বুঝতে পেরে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে বলে উঠল, হেই, ডোন্ট টেক টেনশন। ইউ নো হোয়াট ছুটকি, টেনশন লেনে কা নেহি, টেনশন দেনে কা হ্যায়। বলেই রুশো ভাইয়া এক প্রকার ছুট লাগালো বাইরে। আর আমি হ্যাবলার মতো চেয়ে থাকলাম শুধু। হা? কি করতে যাচ্ছে ভাইয়া? প্রায় 7 মিনিটের মাথায় ঘরে প্রবেশ করল একজোড়া পা। এই পায়ের অধিকারী কে তা দেখতে চোখ উপরে ওঠাতেই চোখজোড়া বড় বড় হয়ে এলো আমার। সাদা বিলাই ভ্রু কুঁচকে আমার দিকে আসছেন। উনার চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে উনি চরম বিরক্ত। কেউ জোর করে উনাকে এখানে পাঠিয়েছে এমন টাইপ। উনি আমার সামনে এসে দাঁড়িয়ে বিরক্তিমাখা কণ্ঠে বলে উঠলেন, কি? কোথায় কি? সেটাই তো বলছি, কি হয়েছেটা কি? কোথায় কি হবে? আপনি এসেছেন কেন? নিবিড় ভাইয়ার বোধহয় আমার পাল্টা প্রশ্ন করাটা ঠিক পছন্দ হল না। ঝাঝালো কণ্ঠে বলে উঠলেন উনি, তুমি একটা 18+ মেয়ে কে বলবে? জাস্ট থিঙ্ক কতটা স্টুপিড তুমি। একটা শাড়ি পর্যন্ত পরতে পারো না। এবার বুঝলাম আসল কাহিনী। তার মানে রুশো ভাইয়া টেনশন লেনে কা নেহি, টেনশন দেনে কা বলতে আই সাদা বিলাইকে হেল্প করতে পাঠানোর জন্য ভেবেছিল। হায় আল্লাহ! কিন্তু রুশো ভাইয়া কি জানে যে সে আমার টেনশন আগের থেকেও আরও বাড়িয়ে দিয়েছে? আমি চুপ করে এসব ভেবে যাচ্ছি, তখন আবারও উনি ধমকে উঠলেন, এই নাও এই ব্লাউজ, এন্ড এটার নাম যেন কি? হোয়াট এভার, পরে আসো কুইক।
আমি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে চোখ দুটো আরও বড় বড় করে ফেললাম। উনি চোখ রাঙিয়ে আবারও ধমকানোর পূর্বেই দিলাম এক দৌড়। ওয়াশরুমের দরজা লাগিয়ে হাফ ছেড়ে বাঁচলাম যেন। কি অদ্ভুত! আমি চাচ্ছিলাম উনার সাথে কথা বলতে, আবার যখন উনি এলেন তো ভয় কুকড়ে পালিয়ে এলাম। তবুও ভেতরে কেমন যেন এক প্রশান্তি খুঁজে পাচ্ছি আমি। ব্ল্যাক কালারের ব্লাউজ পেটিকোট পরে নিলাম তাড়াতাড়ি করে, কিন্তু বিপত্তি ঘটল এখানে। আমি শাড়িটা ফেলেই চলে এসেছি। পেটপিট দুটোই বের হয়ে আছে আমার। এই সামান্য জর্জেটের পাতলা ওড়না দিয়ে কতটুকুই আর কভার করা যাবে? তাও কোনোমতে প্যাঁচায় পুচায় ওড়নাটা গায়ের সাথে জড়িয়ে নিলাম। বের হতেই দেখি মি সাদা বিলাই উল্টো দিকে মুখ ঘুরিয়ে রেখেছেন। ভালোই হলো অবশ্য। এই ফাঁকে আমি ফট করে শাড়িটা গায়ের সাথে পেঁচিয়ে নিলাম। নিজেকে ঠিকঠাকভাবে ঢেকে নেওয়া হয়ে গেলে একটা শুকনো কাশি দিয়ে বসলাম আমি। আহু আহু। আপনি এবার ঘুরতে পারেন। আমার কথায় উনি চোখ বন্ধ রেখেই ঘুরে দাঁড়ালেন। যা দেখে আমার মনে হচ্ছে লজ্জা নামক জিনিসটি বোধহয় আমার মধ্যেই নেই, আর উনার মধ্যে লজ্জার খনি রয়েছে। চোখ বন্ধ রাখার কিছুই নেই, চোখ খুলতে পারেন। আর চোখ বন্ধ থাকলে শাড়িটা পরিয়ে দেবেন কিভাবে? আমার কথা শুনে উনি সাতাক বলে চেঁচিয়েই পিটপিট করে চোখ খুলতে শুরু করলেন। পুরোপুরি চোখ খুলে হুট করে আমায় একটান মেরে আয়নার সামনে দাঁড় করিয়ে শাড়ির আঁচলটা কাঁধে ঠিকমতো পিন দিয়ে আটকিয়ে নিলেন। আর আমি শুধু রোবটের মতো দাঁড়িয়ে আছি। হা করুক আজকে যা করার। আমি কিচ্ছু করব না, আমি তো স্টুপিড। কিচ্ছু পারি না। ওকে উনি পুরো শাড়ি একা একা কিভাবে পরান আমিও দেখতে চাই। নিবিড় ভাইয়া হঠাৎ কিছু একটা ভাবতে শুরু করলেন, যা দেখে আমি জিজ্ঞেস করে উঠলাম, কি? থামলেন কেন? পরান। উনি শাড়ির ডানদিকের পার হাতে নিয়ে ভ্রু কুঁচকে বোকার মতো বলে উঠলেন, এটা ডানদিকে গুজাবো না বাম দিকে? ইটস সো কনফিউজিং। এবার আমার ভীষণ রাগ উঠতে লাগল। আরে আমাকে শাড়ি পরতে না পারার জন্য বকে নিজে এমন ভাবটা নিলেন যেন উনি শাড়ি পরানোতে পিএইচডি লাভ করে এসেছেন। আর এখনই হাওয়া ফুসস। আমি মুখ খুলে কিছু বলতে যাব তার আগেই উনি ওয়েট আ মিনিট বলে আমায় থামিয়ে দিয়ে ফোনে মুখ গুজে দিলেন। বুঝলাম উনি পারবেন না একা একা, যার জন্যে ইউটিউব মামার হেল্প নিতে শুরু করে দিয়েছেন। হুহ, যত সব। রাত্রিদের গেটের সামনে দাঁড়িয়ে আছে রুশো। কলিং বেল বাজাবে কি বাজাবে না এই নিয়ে চরম কনফিউজড সে। আগের বার না হয় রাতে চুপি চুপি এসেছিল বলে সবাই তাকে চোর ভেবেছিল, কিন্তু এবার তো সে লুকিয়ে লুকিয়ে নয় বরং সদর দরজা দিয়ে ঢুকে ভদ্রভাবে রাত্রিকে নিয়ে যেতে এসেছে। তাও কেন যেন সাহস কুলিয়ে উঠছে না তার। বারবার রাত্রির হাতে ঝাড়ু থাকার সিনটা ভেসে আসছে চোখের সামনে। শেষমেশ অনেক ভাবার পর বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে কলিং বেলে চাপ দিল রুশো। জাস্ট 5 সেকেন্ডের মধ্যেই খট করে দরজা খুলে যাওয়ায় খানিকটা অবাক হল সে। ভেতর থেকে বেরিয়ে এলো এক হাস্যজল মুখ। জি বলুন। কাকে চাই? ইয়া মানে আপু, রাত্রি বাসায় আছে? মহিলার বয়স আর চেহারা দেখে রুশোর মনে হল উনি বোধহয় রাত্রির বড় বোন। তাই সে আপু বলেই সম্বোধন করল মহিলাটিকে। কিন্তু রুশোকে পুরোপুরি ভুল প্রমাণ করে দিয়ে মহিলাটি বলে উঠলেন, হ্যাঁ রাত্রি বাসাই আছে, আর আমি ওর মা। কিন্তু তোমাকে তো ঠিক চিনলাম না। কে তুমি বাবা? রুশো কিছুটা ভরকে গিয়ে গলা খাকারি দিয়ে উঠল। আমতা আমতা করে বলে উঠল, মানে সরি আন্টি। আসলে আপনাকে ইয়াং মনে হচ্ছে তাই রাত্রির বড় বোন ভেবে নিয়েছিলাম।
আমি রুশো, অনন্যার কাজিন। আজকে তো অগ্নি ব্রোর এনগেজমেন্ট, জানেন নিশ্চয়। রাত্রি এখনও যায়নি, তাই ওকে নিতে আসলাম। রুশোর মুখ থেকে নিজের প্রশংসা শুনে যেন গর্বে বুক ফুলে উঠল ভদ্রমহিলার। উনি একগাল হেসে হঠাৎ চমকে উঠে বলে উঠলেন, কি বললে? অগ্নির এনগেজমেন্ট? কই, আমরা তো কিছু জানি না। রুশো কিছু একটা ভেবে বলে উঠল, রাত্রিকে তো ইনভাইটেশন কার্ড দিয়েছিল অনন্যা, হয়তো ও বলে নিয়ে আপনাদের। শায়লা বেগম, রাত্রির মা, কিছুক্ষণ চুপ থেকে পর মুহূর্তে মুখে হাসি ফুটিয়ে রুশোকে টানতে টানতে ভেতরে নিয়ে যেতে লাগল। এসো এসো বাবা, ভেতরে এসো। আমি এক্ষুনি রাত্রিকে রেডি করিয়ে আনছি। শায়লা বেগম রুশোকে সোফায় বসিয়ে দিয়ে উপরে চলে গেলেন। রাত্রি, আজ অগ্নির এনগেজমেন্ট আর তুই আমাদের জানাসনি? দেখ তো অনামিকা ভাবি কি ভাববেন আমাদের। আর অনন্যাটাই কি বলবে তোকে বল। এখন তো আর আমাদের যাওয়া সম্ভব নয়, তোর বাবা অফিসে। তুই চট করে রেডি হয়ে নে। রাত্রি হঠাৎ মায়ের কথা হকচকিয়ে যায়। সে বুঝে উঠতে পারছে না এই খবরটা তার মাকে কে দিল। কত সুন্দরভাবে লুকিয়ে যাচ্ছিল সে, অথচ শেষ মুহূর্তে এসে ধরা খেয়ে গেল। এ মা, আমি তো একদম ভুলেই গিয়েছিলাম। আর এতক্ষণে নিশ্চয় এনগেজমেন্ট হয়েও গিয়েছে। আর গিয়ে লাভ কি? আমি পরে অনন্যাকে মানিয়ে নেব, তুমি টেনশন করো না। আজ্ঞে না, কিচ্ছু শেষ হয়নি। তুই জাস্ট 5 মিনিটে রেডি হ। অনন্যার বাড়ি থেকে লোক এসেছে তোকে নিয়ে যাওয়ার জন্য, বলেই শায়লা বেগম বেরিয়ে গেলেন ঘর থেকে। আর এদিকে রাত্রি পড়ল মহাবিপদে। সে চাচ্ছিল না এনগেজমেন্টে যেতে, কিন্তু মায়ের ওপরে কথা বলার সাহস নেই তার। তাই অগত্যা মুখ কালো করে একটা গাউন পরে রেডি হয়ে নিল সে। তবে আজ অন্য দিনের মতো কোনো সাজগোজ করল না রাত্রি। কিভাবেই বা করবে? নিজের ভালোবাসায় মানুষটার অন্য মানুষের হাতে রিং পরিয়ে দেওয়ার দিনে কি করে সাজবে সে? নিচে নেমে আসতেই রুশোকে দেখে চোখ বড় বড় করে ফেলল রাত্রি। আপনি? রুশো রাত্রির চিৎকারে হকচকিয়ে উঠে এক লাফ দিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেল। উফ, বাচ্চেকা জান লোগে কেয়া। এমনিতেই ভয় ভয় আছি, তার ওপর এভাবে চিৎকার দিলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে মরে যাব আমি। রুশোর মুখ থেকে মরে যাওয়ার কথা শুনেই রাত্রির ভেতরটা কেঁপে উঠল। রেগে গিয়ে বলে উঠল সে, কি সব আজে বাজে কথা বলেন? আর আপনি এসেছেন কেন? কেন আবার তোমাকে নিতে? ছুটকির স্যাড ফেস এই রুশো দেখতে পারে না, জানো না? সো চলো এখন। রুশো ভালো করে খেয়াল করে দেখল রাত্রির মুখে কোনো সাজগোজ নেই। ক্রিমটাও দিয়েছে কিনা সন্দেহ। কানেও কোনো দুল না পড়ায় কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। তা দেখে রুশো শায়লা বেগমকে ডেক দিয়ে বসল। আন্টি, রাত্রি এভাবে যাবে? ওখানে কত গেস্ট আসবে, ওকে একটু ফাস্ট জাস্ট সিম্পলি রেডি করিয়ে দিন প্লিজ। রুশোর কথায় শায়লা বেগমের রাত্রিকে এক ঝলক দেখেই কপাল কুঁচকে যায়। কড়া হুকুমে রাত্রিকে ভালোমতো রেডি হতে বলায় রাত্রি 2 মিনিটেই ঘোড়ার বেগে রেডি হয়ে এসে উপস্থিত হয়। আর এদিকে রুশো রাত্রির ভয় ভয় রেডি হওয়া দেখে মুচকি মুচকি হেসে যাচ্ছে। আর মনে মনে বলছে সে,
রাত্রি, তোমাকে স্ট্রং হতে হবে। পালিয়ে পালিয়ে আর কতদিন? আমি তোমার পাশে আছি, তুমি ঠিকই সব ভুলে নিজের লাইফে ফোকাস করতে পারবে। মনে মনে কথাগুলো বলে একটু পরই শায়লা বেগমের সাথে কুশল বিনিময় করে রাত্রিকে নিয়ে বেরিয়ে পড়ে রুশো। প্রায় 15 মিনিট ধরে টিউটোরিয়াল দেখে ড্যাশিং মুড নিয়ে ফোন রেখে আমায় শাড়ি পরাতে লেগে পড়েন সাদা বিলাই। আগের বার তো শুধু কুচিই করে দিয়েছিলেন, তাতেও হয়তো ভেবে নিয়েছিলেন শাড়ি পরানো ভীষণ সহজ। এখন দেখ কেমন লাগে, যত সব ঢং। কুচি করা হয়ে গেলে আমার হাতে কুচিগুলো ধরিয়ে দেওয়ার আগেই আমি হাত সরিয়ে ফেললাম। কি হলো ধরো? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে ডান হাতের নখ দেখতে দেখতে বললাম। এতক্ষণ ধরে টিউটোরিয়াল দেখে করলেনটা কি? আমি তো স্টুপিড, আপনি তো ইন্টেলিজেন্ট। সো ফার্স্ট টু লাস্ট সবকিছুই আপনি করিয়ে দেবেন, আমি কিছু করছি না ব্যাস। আমার কথায় যেন উনি আরও খুশি হলেন। ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে এক হাত দিয়ে আমার কোমর চেপে ধরে টেনে আনলেন নিজের কাছে। উনার আচমকা এমন করাই পুরো শরীরে এ অজানা শিহরণ বয়ে গেল আমার। সাথে সাথেই চোখ খিচে বন্ধ করে নিলাম আমি। উনি আমার কোমর আগের থেকেও আরও শক্ত করে চেপে ধরে শাড়ির কুচিগুলো আমার কোমরের সামনের দিকে গুজে দিলেন। উনার হাত আমার উন্মুক্ত পেটে স্পর্শ করা মাত্রই শিউরে উঠলাম আমি। আচমকাই উনার শার্টে কলার শক্ত করে খামচে ধরলাম। উনি এবার দুহাত দিয়ে আমার কোমর ধরে একদম নিজের সাথে মিশিয়ে নিলেন। এতটাই কাছে নিয়ে গেলেন নিজের যে সেখানে 1 সেমি এর মতো গ্যাপ আছে কিনা সন্দেহ হতে লাগলো আমার। উনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে শীতল কণ্ঠে বলে উঠলেন, কি এখন কেন ভয় পাচ্ছ? আমায় পাগল করার আগে এই ভয় কোথায় ছিল হুম? বলেই আমার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালেন উনি। এতে যেন 440 ভোল্ট ঝাটকায় কেঁপে উঠলাম আমি। থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছি আমি ইতিমধ্যেই। উনি হঠাৎ এক হাত আমার কোমর থেকে সরিয়ে সেই হাতে আমার পেটের ওপর থেকে আস্তে আস্তে শাড়ি সরাতে লাগলেন। এতে আমি আরও জমে গয় খপ করে উনার হাত চেপে ধরলাম। এ কি করছেন? শাড়ি সরাচ্ছেন কেন? আমার প্রশ্নে আদৌ কোনো ভাবাবেগ হল না নিবিড় ভাইয়ার। উনি আমার হাত নিজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে আবারও আমার পেট থেকে শাড়ি সরাতে ব্যস্ত হয়ে পড়লেন। কিন্তু আমি আর পারছি না, উনার স্পর্শগুলোয় খুন হয়ে যাচ্ছি আমি। দম বন্ধ হয়ে আসতে চাইছে আমার। উনি আমার পেট থেকে শাড়ি সরিয়ে আমার চোখের দিকে তাকিয়ে পেটে আলতো করে হাত রাখলেন। উনার হাতের স্পর্শে কেঁপে উঠলাম আমি। ইতিমধ্যে ঘামতেও শুরু করে দিয়েছি। ভয় চোখ বন্ধ করে উনার শার্ট আরও শক্ত করে খামচে ধরলাম আমি। পপপিপলি যা আমায় ছেড়ে দিন, খুব ভয় করছে আমার। উনি হঠাৎ আমায় এক ঝটকায় ছেড়ে দিলেন, যার দরুন আমি খাটের ওপর গিয়ে পড়ে গেলাম। উনি গটগট করে বড় বড় পায়ে হেঁটে যেতে যেতে বলে উঠলেন, রেডি হয়ে নিচে এসো ফাস্ট। বলেই দৃষ্টির অগোচরে চলে গেলেন উনি। আমি এখনো শকট হয়ে একইভাবে বিছানায় পড়ে রয়েছি। কি হচ্ছিল এতক্ষণ? এটা কি কোনো স্বপ্ন ছিল? ভেবেই নিজের হাতে নিজেই একটা চিমটি কেটে বসলাম। চিমটি কাটার সাথে সাথেই আউ করে উঠেই বুঝতে পারলাম এটা আদৌ কোনো স্বপ্ন ছিল না, বরং ছিল এক কঠিনতম বাস্তব, যা আমি মেনে নিতে পারছি না কোনো মতেই। হঠাৎ বাইরে থেকে আম্মুর গলা পেয়ে হকচকিয়ে উঠে বসলাম আমি। অনন্যা, হলো তোর?
জলদি আয় মা, সব গেস্ট চলেই এসেছে প্রায়। কাপা কাপা গলায় ক্ষীণ আওয়াজে উত্তর দিলাম, এই তো আম্মু, হয়েই গিয়েছে প্রায়। আসছি। আমার জবাবে আম্মু রুমের দরজা পাশ কাটিয়ে চলে যেতেই হাফ ছেড়ে বাঁচলাম আমি। নিজেকে কেমন যেন রোবট রোবট লাগছে আমার। বেডের ওপর রাখা জুয়েলারি বক্সটা ওপেন করে একবার চোখ বুলিয়ে আবারও ফিলিংলেস রোবটের মতো বসে রইলাম আমি। ছুটকি। পেছনে থেকে রুশো ভাইয়ার গলা পেয়ে ভ্রম কাটল আমার। রুশো ভাইয়া রুমের দরজার পাশে দাঁড়িয়ে বলে উঠল, ছুটকি, তোর জন্য একটা গিফট নিয়ে এসেছি। রুশো ভাইয়ার মুখে গিফটের নাম শুনেই মুখে হাসি ফুটে উঠল আমার। আসলে রুশো ভাইয়ার গিফট মানেই দারুণ কিছু। আমি উৎসুক দৃষ্টিতে চেয়ে প্রশ্ন করে বসলাম, কি ভাইয়া? অমনি ভাইয়া দাঁত কেলিয়ে বলে উঠল, তোর জন্য বোম্ব নিয়ে এসেছি। তাও আবার যেই সেই বোম্ব না, একেবারে অ্যাটম বোম্ব। রুশো ভাইয়ার মুখে অ্যাটম বোম্ব নামটা শোনায় নিমিষেই মনটা ভালো হয়ে গেল আমার। এক লাফ মেরে বসা থেকে উঠে পড়লাম আমি। ততক্ষণে রাত্রি মুখ ফুলিয়ে রুশো ভাইয়ার দিকে কটমট করে তাকিয়ে যেন চোখ দিয়েই গিলে খাওয়া শুরু করে দিয়েছে ভাইয়াকে। যা দেখে আমি ফিক করে হেসে ফেললাম। রুশো ভাইয়া এক নজর রাত্রির দিকে চেয়েই একটা শুকনো ঢোক গিয়ে বলে উঠল, সো আমার কাজ শেষ, তোরা ফট করে রেডি হয়ে ফুট করে নিয়ে চলে আয়। আমি বাবা বোম্ব ব্লাস্ট হওয়ার আগেই মানে কেটে পড়ি। বলেই এক ছুটে হাওয়া হয়ে গেল রুশো ভাইয়া। যা দেখে আমি উচ্চস্বরে হেসে উঠলাম, সাথে রাত্রিও। রাত্রি আমার কাছে এসে আমায় জড়িয়ে ধরতে যাবে তার আগেই এক লাফ মেরে 3 ফুট দূরে সরে আসলাম আমি। দূরে যা, একদম ছুবি না আমায়। শয়তানি, পেতনি, ডাইনি, কুটনি, পিশাচিনি। এখন এসেছিস কেন? যা কার ঘাড় মটকাতে ব্যস্ত ছিলিস তার ঘাড়ি গিয়ে মটকা। রাত্রি নিমিষেই মুখটা ছোট করে বলে উঠল, প্লিজ অনুসনু, আমায় ভুল বুঝিস না। আমার শরীরটা না একদম ভালো লাগছিল না, আর ফোনটারও চার্জও শেষ হয়ে যাওয়ায় তোকে জানাতে পারিনি। আমি আসতামই না হয়তো যদি না রুশো ভাইয়া আমায় নিয়ে আসতেন। রাত্রির কথায় অবিশ্বাসের দৃষ্টি নিক্ষেপ করে বসলাম আমি। সাথে সাথেই ভ্রু যুগল কুঁচকে এলো আমার। আমি আমার ডান হাত রাত্রির কপালে, গালে, গলায় এক এক করে ঠেকিয়ে বলে উঠলাম, কই, টেম্পারেচার তো নরমালি আছে, শরীর তো খারাপ হওয়ার কথা না। মিথ্যে বলছিস তুই রাত্রি। উফফনিবির ভাইয়া ঠিকই বলে, তুই আসলেই একটা স্টুপিড। আরে শুধু জ্বর আসলেই বুঝি শরীর খারাপ হয়? বুদ্ধু, এখন প্লিজ আর রাগ করে থাকিস না। আমি তো এসেছি, বল। আয় বস, তোকে সাজিয়ে দেই। বলেই রাত্রি আমায় টেনে আয়নার সামনে গিয়ে বসিয়ে দিল। রাত্রি কেবল হাসি হাসি মুখে মেকআপ বক্সটা খুলতে যাবে তার আগেই আমি লাফ মেরে উঠে পড়লাম। দূরে রাখো ওগুলো, শখ করে কিনেই জাস্ট, আমি বাট ইউজ করি না জানিস তো। আমি ওসব আটা ময়দা দিব না আয়া। রাত্রি চোখ মুখ কুচকে দাঁত কটমট করে বলে উঠল, সামান্য ক্রিম আর ফেস পাউডার তো লাগাবি, মেকআপ করা লাগবে না তোকে, যা। ঠিক আছে ঠিক আছে, বলেই মুখ ফুলিয়ে আবারও বসে পড়লাম। শেষমেশ রাত্রির জোড়াজুড়িতে হালকা কাজল সাথে ঠোঁটে হালকা ভায়োলেট কালারের লিপস্টিক লাগিয়ে নিলাম। আম্মুর দেওয়া জুয়েলারি সেটটা পরে নিয়ে আয়নায় নিজেকে ভালো করে দেখে নিলাম। ইসস, অনুরে, এতগুলো মাশাআল্লাহ লাগছে। ভায়োলেট শাড়ির সাথে নেকলেস আর ইয়ার রিংটাও একদম পারফেক্টলি ম্যাচ করেছে। আজ একজন তো পুরোই পাগল হয়ে যাবে। আমি কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে বলে উঠলাম,
এই একজনটা আবার কে? রাত্রি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়েই ড্যাং ড্যাং করে হেঁটে চলে যেতে লাগলো। অমনি দরজার সামনে গিয়ে কারো সাথে ধাক্কা খেল। আউচ্চ! দিনে দুপুরে বোম না ফেললে হয় না অ্যাটম বোম? বলেই রুশো ভাইয়া আবারও নিজের মাথা দিয়ে রাত্রির মাথায় টুস করে বাড়ি দিয়ে সেফটি ফার্স্ট, এখন আর সিং গজাবে না বলেই আমার কাছে এসে বলে উঠল, ওহ মাই গড ছুটকি, ইউ আর লুকিং সো স্টানিং। কাম কাম, মনি ডাকছে বলেই রুশো ভাইয়া আমায় নিয়ে যেতে লাগল। এদিকে রাত্রি রেগেমেগে বোম হয়ে মুখ ফুলিয়ে আগেই বেরিয়ে গেছে। সিঁড়ি বেয়ে নিচে নামতেই আমি পুরো শকড। অগ্নি ভাইয়া আর নিত্য আপুকে একসাথে বসানো হয়েছে। এই প্রথম বোধহয় ভাইয়া এমন একটা গেটআপ নিয়েছে যেখানে ব্ল্যাকের ছিটে ফোটাও নেই। গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশনে ড্রেস পরেছে দুজনেই। ভাইয়া হোয়াইট শার্টের ওপরে গোল্ডেন স্যুট, হোয়াইট প্যান্ট আর পায়ে গোল্ডেন শুজ পরেছে। আজকে চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে ভাইয়া, সাথে হাতে গোল্ডেন কালারের ব্র্যান্ডেড ওয়াচ। নিত্য আপু হোয়াইট আর গোল্ডেনের কম্বিনেশনে গর্জিয়াস একটা লেহেঙ্গা পরেছে। হাত ভর্তি চুড়ি, গলায় ভারী নেকলেস, কানে ইয়া বড় বড় দুল, যেটা দেখেই আমার মাথা ঘুরানো শুরু হয়ে গিয়েছে অলরেডি। ইয়া আল্লাহ, এত বড় দুল পড়লে আমার কান ছিঁড়েই পড়ত নির্ঘাত, এমনিতেই যে নরম আমার কানের লতি। তবে যাই হোক, নিত্য আপুকে একদম মাশাল্লাহ পরীর মতো লাগছে, আর ভাইয়াকে তো জাস্ট অসাম লাগছে। আহ ভাই আমার, কত সুন্দর মাশাল্লাহ! গর্বে নিজের বুকটাই ফুলে যাচ্ছে। নিত্য আপু আর অগ্নি ভাইয়াকে একদম মেড ফর ইচ আদার লাগছে। আসলেই উপর থেকেই দুজনের সেটিং করিয়ে দেওয়া হয়েছে। আমার বুকে আবারও সেই চিনচিনে অনুভূতিটা হতে লাগল যখন আমি আমার জম্মি সাদা বিলাই থুককুমি সাদমান শাহরিয়ার নিবিড়কে দেখলাম। আয় হায়, মরে যাব আমি, খুন হয়ে যাব। উনি ভায়োলেট কালারের ব্লেজার পরেছেন, সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ব্র্যান্ডেড ওয়াচ। সিল্কি ঘন কালো চুলগুলো চিকচিক করছে উনার, তার খানিকটা কপালের ওপর এসে পড়ছে বারংবার। উনি হেসে হেসে গেস্টদের সাথে কথা বলে যাচ্ছেন। উনার দাঁতগুলো এদকম শেপ মতো, মুক্তোর মতো ঝকমক করছে, সাথে উনার ডার্ক রেড লিপস। উফ অফ, কি ভয়ঙ্কর সুন্দর! উনার এই কিলার লুকটাই আমায় খুন করার জন্য যথেষ্ট। তবে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে যে, উনি ড্রেস চেঞ্জ করলেন কখন? এত তাড়াতাড়ি রেডি হয়ে গেলেন? সিরিয়াসলি ভেরি ইমপ্রেসিভ। তোরই তো বর, পরেও দেখতে পারবি, একটু তো চোখ নামা। কাঁধে হালকা করে ধাক্কা মেরে বলল রাত্রি। রাত্রির কথায় আমি লজ্জায় পড়ে চোখ নামিয়ে নিলাম। ঈশ্বস, আসলেও তো আমি কেমন হ্যাংলার মতো তাকিয়েছিলাম উনার দিকে। ছি ছি, কি ভাবল সবাই! আমার এই বেহায়া চোখ দুটোকে নিয়ে আর পারি না আমি। সবসময় চারিদিকে শুধু সাদা বিলাইকেই খুঁজে বেরোয়। দূরে থাকলে হ্যাংলার মতো চেয়ে থাকে, আবার কাছে গেকে ভয় বন্ধ হয়ে যায়। অদ্ভুত সব কারবার। কিন্তু রাত্রিকে বুঝতে দিলে চলবে না যে আমি আসলে উনাকেই দেখছিলাম। তাই টেকনিক খাটিয়ে সুন্দর করে মুখ বাঁকিয়ে বলে উঠলাম, আরে ধুর, ওই বিলাইরে আবার কে দেখে? আমি তো উনার ব্লেজারটা দেখছিলাম, কোনো যেন অনলাইন শপে দেখেছিলাম, তাই দেখে মনে করবার চেষ্টা করছিলাম। রাত্রিও বিনিময়ে মুখ বাঁকিয়ে বলে উঠল, থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না, বলেই সাইডে চলে গেল। আর এদিকে আমি মুখে বিরক্তির রেশ ফুটিয়ে আনমনেই বলে উঠলাম, ফাজিল একটা। এবার আংটি বদলানোর সময় ঘনিয়ে এলো। অনামিকা আহমেদ, অনন্যার মা,
অগ্নি আর নিত্যর সামনে দুইটো আংটি নিয়ে গেলেন। প্রথমে ছেলে মেয়েকে পরিয়ে দেবে এরকমটাই কথা। এত খুশির মাঝে সবার মুখেই হাসি হাসি ভাব, শুধুমাত্র একজন বাদে। রাত্রি সবার থেকেই কিছুটা দূরে গিয়ে আড়ালে দাঁড়িয়ে আছে। সে পারছে না এমন কঠিন সময়ে স্বাভাবিক থাকতে। চোখ টলমল করছে তার, যেন এখনই গড়িয়ে পড়বে নোনাজলগুলো। রাত্রি তার চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়বার আগেই কিছুটা ঝুঁকে পড়ে, যাতে জলগুলো পড়লেও ফ্লোরে পড়ে। গাল বেয়ে পড়লে নিশ্চয় কেউ দেখে ফেলত। রাত্রির চোখ থেকে দুফোঁটা জল টপ করে নিচে পড়ার মুহূর্তেই তা ফ্লোরে পড়তে না দিয়ে ধরে ফেলে একজোড়া হাত। সেই হাতের অধিকারী কে তা দেখতে রাত্রি মাথা তুলে পাশ ফিরে তাকায়। রুশো খুব সাবধানে তার চোখ থেকে নিঃসৃত জলের দুফোঁটা তার নিজের হাতে আঁকড়ে ধরে রেখেছে। রাত্রি রুশোকে এমন অবস্থায় দেখে চমকে উঠে। পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে বলে উঠে, আপনি? রুশো মুচকি হেসে সোজা হয়ে দাঁড়িয়ে বলে উঠে, কেন? ভূত ভেবেছিলে? আর এখানে লুকিয়ে লুকিয়ে কি করছ? যাও, ছুটকির পাশে গিয়ে দাঁড়াও। রুশোকে এমন স্বাভাবিক গলায় কথা বলতে দেখে ভ্রু কুঁচকে এলো রাত্রির। রাত্রির কথা মতে রুশো তো সবটা জানে, তাও এভাবে বলছে কেন ওকে? রাত্রির ভাবনার মাঝে আবারও রুশো বলে উঠল, কি হলো? যাচ্ছ না যে? দেখবে না তোমার ভালোবাসার মানুষটার হাসিমাখা মুখ? তুমি তো অগ্নি ব্রোকে লাভ করো, তার এমন সুসময়ে খুশি না হয়ে কাঁদছ? দ্যাটস নট ফেয়ার। ওয়েট, তোমায় একটা আইডিয়া দেই। আমি যেটা মনে করি আর কি, ইফ উই লাভ সামওয়ান এন্ড দ্য পারসন ইজ হ্যাপি উইথ এনাদার ওয়ান, দেন উই শুড বি হ্যাপি টু কোজ আওয়ার লাভ ইজ হ্যাপি। তাই তোমারও হ্যাপি থাকা উচিত, হাসা উচিত ইনস্টেড অফ ক্রাইং। গো। নিজেকে স্ট্রং ভাবো, ইউ ক্যান ফেস দিস সিচুয়েশন। এন্ড অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, দ্যাট ইউ আর নট এলোন। রুশোর কথায় রাত্রি বুক ফুলিয়ে একটা শ্বাস নিয়ে চোখের কোণে জমা জলগুলো হাত দিয়ে মুখে ফেলে। পর মুহূর্তে মুখে হাসি ফুটিয়ে তুলে ততক্ষণাৎ আড়াল থেকে বেরিয়ে এসে অনন্যার পাশে গিয়ে দাঁড়ায়। অগ্নি ভাইয়া আর নিত্য আপুর এনগেজমেন্ট খুব সুন্দরভাবেই হয়ে গেল। তাদের খুশি যেন আর ধরে না। এদিকে নিবিড় ভাইয়ার চোখ চিক চিক করছে। আচ্ছা, উনি কি কাঁদছেন? কি জানি, তবে অবশ্য খারাপ লাগারই কথা, আজ এনগেজমেন্ট, কাল তো বিয়ে হয়ে যাবে। বোনকে শ্বশুর বাড়ি আসতে হবে। নিজের একমাত্র বোনকে নিজের থেকে দূরে পাঠাতে হবে। ব্যাপারটা নিতান্তই কষ্টদায়ক। এক কথায় ভীষণ কষ্টদায়ক। এদিকে রুশো ভাইয়া ফটোশ্যুট করতে করতে বোধহয় শহীদই হয়ে যাবে। একের পর এক ছবি তুলেই যাচ্ছে। অবশ্য রুশো ভাইয়া অনেক ভালো ফটোশ্যুট করতে পারে। মাঝে মাঝে আমার সন্দেহ হয় যে ভাইয়া প্রফেশনাল ফটোগ্রাফার কিনা। আর এই আমার বেস্টু রাত্রি, সেই কখন থেকে সাদা বিলাই আর আমার ড্রেসের কালার ম্যাচ হওয়া নিয়ে টিটকারি মেরাই যাচ্ছে। ব্যাপারটা যে কাকতালীয় তা আমি হাজার চেষ্টা করেও এই মাথা মোটাকে বোঝাতেই পারছি না। তার একটাই কথা, নিবিড় ভাইয়া আমার জন্য গেট আপ চেঞ্জ করে ফেলেছে। আহা, কত লাভ! হা, আর লাভ! উনি একটা আস্ত গিরগিটি। সেকেন্ডে সেকেন্ডে পাল্টি খান উনি। পরের দিন ভার্সিটির সেই চিরচেনা বটগাছটার নিচে বিরক্তি মাখা ফেস নিয়ে দাঁড়িয়ে আছি আমি আর রাত্রি। অবশ্য এমনি এমনি বিরক্ত নই মোটেই, বিরক্ত হবার যথাসম্ভব যুক্তিযুক্ত কারণও রয়েছে। আর কারণটা হলো সামনে দাঁড়িয়ে থাকা কিছু সিনিয়র আপুরা। তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে আর রাত্রি রেগেমেগে দাঁত কটমট করতে করতে তাদের প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। যদিও প্রশ্নগুলো আমাকে নিয়েই, তবুও উত্তর রাত্রিকেই দিতে হচ্ছে। কারণ আমি উত্তর দিতে কোনোভাবেই বাধ্য নই।
নিবিড় ভাইয়া যদি আমার জাস্ট ভাইয়ের বেস্ট ফ্রেন্ড হতেন তবে হয়তো জবাব দিতাম, তবে উনি আমার না চাইতেও অনেক বেশি কিছু, যা এদের বলে অহেতুক মাথা খারাপ করানোর কোনো মানে দেখছি না আমি। কোচ কথায় কথা বাড়ে। এই মেয়ে, তুমি কেন প্রত্যেকটা কথার জবাব দিচ্ছ? প্রশ্নগুলো তো আমি ওকে করছি, চুপ করে আছে কেন ও? আমার দিকে আঙুল তুলে, হেই ইউ, তোমার সাহস তো কম নয়, তুমি রিনাকে এভয়েড করো। দেখো মেয়ে, তুমি নিবিড়ের যাই লাগো না কেন, জাস্ট দূরে থাকো ওর থেকে। হি ইজ মাই লাভ। এতক্ষণ ধরে চুপ ছিলাম আমি, কিন্তু এবার ধৈর্যর বাঁধটা ভেঙে ফেলল এই অসভ্য সিনিয়র আপুটা। আমি আপুটার আঙুল আমার হাতের আঙুল দিয়ে আস্তে করে নিচে নামিয়ে বলে উঠলাম, দেখুন আপু, আপনি রিনা খান হন বা জরিনা খালা হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার লাইফে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। এতই যখন খারাপ লাগছে তো আপনার লাভকেই মানা করুন যাতে আমার কাছে না আসেন উনি। বলেই রাত্রির হাত ধরে পাশ কাটিয়ে যেতে লাগব, তার আগেই আপুগুলো আবারও আমাদের ঘিরে ধরল। এদিকে আমার বিরক্তি ক্রমান্বয়ে বেড়ে আকাশ ছুঁয়ে যাচ্ছে। এতক্ষণে রুশো ভাইয়ার আমাকে নিতে আসার কথা, আমায় এখনও না পেয়ে নিশ্চয় দুশ্চিন্তা করছে। রেগেমেগে কিছু বলতে যাব তার আগেই চিরচেনা সেই কণ্ঠস্বর কানে ভেসে আসায় থেমে গেলাম আমি। এক্সকিউজ মি, কি হচ্ছে এখানে? নিবিড় ভাইয়ার হঠাৎ আগমনে চমকে ওঠে মেয়েগুলো। এদিকে রাত্রি যেন এই সুযোগেরই অপেক্ষা করছিল। রিনা না জরিনা নামের আপুরটা ভয় ভয় কই কিছু না তো বলতেই রাত্রি গড়গড় করে সব বলে দিল, যে কিভাবে ওরা আমাদের একের পর এক বাজে বাজে কথা শোনাচ্ছিল। তাদের মধ্যে একজন তো আমায় বলেই ফেলেছিল আমি নাকি গায়ে পড়া টাইপ মেয়ে। সবকিছু শুনে নিবিড় ভাইয়া চোখ বন্ধ করে জোরে একটা শ্বাস টানলেন। দুহাতের মুঠো শক্ত করে আঁকড়ে ধরে থরথর করে কাঁপছেন উনি। বুঝতে পারছি খুবই ভয়ানক কিছু হতে চলেছে। এদিকে এতক্ষণ ধরে তেজ দেখানো মেয়েগুলোরও ঘাম ছুটে যাচ্ছে। নিবিড় ভাইয়া নিজের বন্ধ খুলতেই ভয় কেঁপে উঠলাম আমি সহ সবাই। উনার চোখ দুটো রক্তিম আভা ধারণ করেছে, যেন সবকিছু তছনছ করে দেবেন উনি তার চোখ নিঃসৃত আগুন দ্বারা। উনি হুট করে আমার হাত চেপে ধরলেন। হাত ধরেই টানতে টানতে নিয়ে যেতে লাগলেন একেবারে ক্যাম্পাসের মাঝখানে। আমাদের এভাবে হেঁটে যাওয়া দেখে সবাই মুভির শুটিং দেখার মতো ভান করে মাছির মতো ভন ভন করতে করতে এগিয়ে আসতে লাগল। উনি আমায় মাঠে একদম মিডিল পয়েন্টে নিয়ে এসে থামলেন। ওদিকে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া আমাদের এভাবে দেখতে পেয়ে গেইটের দিক থেকে ছুটে আসছে এদিকেই। আমার হৃৎপিণ্ডের অলিন্দনী লয় ইতিমধ্যে লাফালাফি করা শুরু করে দিয়েছে। উনি আমার হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালেন। আমার চোখের দিকে এক পলক তাকিয়ে সরি বলেই নিজের দুহাত দিয়ে আমার কোমর চেপে ধরে নিজের একদম কাছে নিয়ে আসলেন উনি। সাথে সাথেই কানে ভেসে আসতে লাগলো আমার একদফা কোলাহল। উনি সেসবের কোনো তোয়াক্কা না করেই একটু ঝুঁকে আমার ঠোঁটের ভাঁজে নিজের ঠোঁটজোড়া ডুবিয়ে দিলেন। খুব গভীরভাবে ছুঁয়ে দিচ্ছেন উনি আমায়। এদিকে রুশো আর অগ্নি এই সিন দেখে থেমে গিয়ে পুরো রসগোল্লার মতো চোখ বড় বড় করে মুখ হা করে ফেলল। অগ্নি ওভাবে হা করে থেকেই নিজের বাম হাত রুশোর চোখের সামনে ঢেকে ধরল। চোখের সামনে অগ্নির হাত চলে আসায় রুশোও নিজের ডান হাত অগ্নির চোখের সামনে ধরে বলে উঠল, ইটস চিটিং ব্রো, ইউ শুড ক্লোজ ইউর আইস টু। প্রায় 2 মিনিটের পর উনি আমার ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলেন। আর আমি এখনও ঘোরের মধ্যে রয়েছি। এতক্ষণ কি হলো তা বোঝার চেষ্টা করেও পারছি না যেন। অগ্নি রুশোর হাতের ফাঁক দিয়ে মাথা বের করে তাকিয়ে ইটস ওভার বলে নিজেও রুশোর চোখের সামনে থেকে হাত সরিয়ে ফেলল। কিন্তু তাদের সুখ 2 সেকেন্ডও টিকল না। তাদের আবারও অবাক করে দিয়ে নিবিড় অনন্যার ঠোঁটে আবারও ঠোঁট ডুবিয়ে দিল। ওহ নো!
কিসিং স্টার্টস এগেইন। ব্রো হাত দাও, না হলে ফুটো হয়ে যাবে আমার আইস। তুইও ডাক আমার চোখ, না হলে বেরিয়ে আসবে এবার। বলে আবারও দুজন দুজনের চোখ ঢেকে ফেলল। চলবে।